চলছে যমুনার মেগা বুলেটিন ইলেকশন 2026 8 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই বিশেষ আয়োজনে থাকবে ভোটের সব খবরাখবর। আপনাদের জানাবো প্রার্থীদের প্রচার, ভোটারদের প্রত্যাশা সহ সব শেষ পরিস্থিতির খুঁটিনাটি বিশ্লেষণ। শুরুতে জানাতে চাই এই ঘন্টার শিরোনামগুলো। জনগণ ধানের শীষে রায় দেবে জেনে ষড়যন্ত্র লিপ্ত বহুরূপী একটি গোষ্ঠী। জনসভায় তারেক রহমান বললেন, এবারের ভোট জাতি পুনর্গঠনের সুযোগ। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। নির্বাচিত হলে এমপি ও তাদের পরিবারের সদস্যদের আয় ব্যয়ের হিসাব জানাবে জামায়াত, জানালেন আমির। কেউ জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো না, তাকে রিক্সা চড়বো, এটাও যদি না তাকে পায়ে আনবো, কিন্তু জনগণের তহবিলের অপব্যবহার করবো না। মুন্সিগঞ্জের মোল্লাকান্দিতে নির্বাচনের দুই প্রতিপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, অস্ত্র নিয়ে হামলা, দেশ জুড়ে বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধারের দাবি সেনাবাহিনীর। ভোটের আগে আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। নির্বাচন বিঘ্নিত হলে দিতে হবে চড়া মূল্য। নির্বাচনটাকে আবার বানচাল করার জন্য কেউ কোনো রকমের দুরভিসন্ধি দিয়ে আসছে কিনা, আমার মনে হয় যে সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করতে হবে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছে আমি খান তাজদিন হাসান। এবারে বিস্তারিত। দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যাব তার বক্তব্যে। কে আদিবাসী, আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলাম। ঠিক একইভাবে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা দেখিনি কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলাম এবং স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পরিষ্কারভাবে আমি একটি কথা বলতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই এই বাংলাদেশে। আমরা সকল ধর্মের মতের মানুষকে সাথে নিয়ে আমাদের আগামী দিনের প্রত্যাশিত বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে চাই। কাজেই সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। সেই প্রত্যাশিত বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয় আমাদেরকে দেশের বিরুদ্ধে, জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়তে হবে। আমাদেরকে পরিশ্রম করতে হবে। পৃথিবীর অন্য যে সকল উন্নত দেশ আছে তারা যদি পরিশ্রম করে তাদের দেশকে গড়ে তুলতে পারে, তাহলে আমরা কেন বাংলাদেশের মানুষ আমাদের দেশকে গড়ে তুলতে পারবো না? সেই জন্যই আমি একটি কথা বলি, কথাটি আপনারা ভাই বোনেরা সকলেই শুনেছেন। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আসুন এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আমাদের শপথ। কি সেটা? করব কাজ। কে ভাই? করব কাজ, গর্ব দেশ। সবার আগে হইল না নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, নানি বাড়ির মানুষজনের গলার জোর কমে গেছে, দুর্বল হয়ে গেছে। জোরে বলতে হবে, করব কাজ সবার আগে, আরো জোরে, সবার আগে বাংলাদেশ। আসুন প্রিয় ভাই বোনেরা, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ হচ্ছে আমার, আপনার, আমাদের সকলের প্রথম এবং শেষ ঠিকানা। আপনাদের এই এলাকার সন্তান খালেদা জিয়ার বিরুদ্ধে শত ষড়যন্ত্র হয়েছে, হুমকি হয়েছে, মৃত্যুর দিকে তাকে ঠেলে দেওয়া হয়েছে, কিন্তু উনি আপনাদেরকে ছেড়ে চলে যান নাই। উনি এই বাংলাদেশেই ছিলেন। খালেদা জিয়া আপনাদেরই সন্তান, আপনাদেরই এই এলাকার মেয়ে। সেই খালেদা জিয়া বলে গিয়েছেন,
বাংলাদেশি আমার প্রথম ঠিকানা, বাংলাদেশি আমার শেষ ঠিকানা। তাই আসুন খালেদা জিয়ার সেই কথাই হোক আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। বাংলাদেশি হোক আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশি হোক আমাদের শেষ ঠিকানা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। সরাসরি যুক্ত হয়েছিলাম দিনাজপুরে, কথা বলছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর চালু, চিনিকল, রেশম এবং চা শিল্প বিকশিত করা সহ উত্তরবঙ্গ সফরে এক ঝাঁক প্রতিশ্রুতি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, ধর্ম নয়, যোগ্যতার মাধ্যমে এগিয়ে যাবে মানুষ। 12 ফেব্রুয়ারি শুধু জনপ্রতিনিধি নির্বাচন নয়, বরং জাতি পুনর্গঠনের ভোট হিসেবেও আখ্যা দিলেন বিএনপি চেয়ারম্যান। কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব। যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁ জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় 23 বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসের ঢেউ উঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন। যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। আপনারা আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁ জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। বক্তব্যের শুরুতেই 2003-04 সালে এই অঞ্চলের নিজের রাজনৈতিক কর্মসূচির কথা স্মরণ করেন বিএনপি চেয়ারম্যান। বললেন, তার দল জনগণকেই ক্ষমতার উৎস ভাবে, তাই এই ছুটে আসা। এই দেশ আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, এবং যেহেতু আমরা বিশ্বাস করি জনগণই সকল ক্ষমতার উৎস, সেই জন্য আমরা জনগণের সামনে এসে দাঁড়িয়েছি। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। এই দেশের গণতন্ত্রকে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে এই দেশের মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি হতে পারে। পরে তারেক রহমান বৃহত্তর দিনাজপুর অঞ্চলের বেকার সমস্যার সমাধানে বন্ধ কলকারখানা চালু করার কথা জানান। এছাড়া ঠাকুরগাঁয়ের ক্যাডেট কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ সহ উন্নয়নের বিভিন্ন দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এই এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। পঞ্চগড় এবং ঠাকুরগাঁয় যে চিনি কল আছে, যে রেশম কারখানা আছে, পঞ্চগড়ে যে চা শিল্প আছে, এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে। বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। আজ নীলফামারী ও দিনাজপুরে জনসভায় যোগ দেওয়ার পর কক্সবাজারে যেতে পারেন বিএনপি চেয়ারম্যান। আগামী রবি ও সোমবার ঢাকার বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান। উত্তরের 3 জেলার ভোটের মাঠে তরুণ ভোটারদের চাইতে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে সংখ্যালঘুদের রায়। এক সপ্তাহ ব্যবধানে তারেক রহমান এই উত্তরাঞ্চল সফরে এসে আবারও প্রতিশ্রুতি দিলেন ক্ষমতা গেলে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার, পাশাপাশি এই অঞ্চলের অবহেলিত নিপীড়িত মানুষের সংগ্রাম আর সংকটে পাশে থাকার বার্তা দিলেন। ঐক্য আর সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ার। ভোট চাইলেন 12 ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঠাকুরগাঁও। নীলফামারীর জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, সারা দেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেবে জেনেই ষড়যন্ত্রে লিপ্ত বহুরূপধারী একটি গোষ্ঠী। বলেন, 71-24-এর মতোই ঐক্যবদ্ধভাবে সব ধর্মের মানুষ 12 ফেব্রুয়ারি ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙা জবাব দেবে। এ সময় তারেক রহমান ভোটারদের নানা প্রতিশ্রুতি দেন। বলেন, তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা নিয়ে কাজ করবে বিএনপি। কর্মসংস্থান বাড়াতে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। এছাড়া ইপিজেডকে আরও বড় করার প্রতিশ্রুতি দেন।
এ সময় সৈয়দপুর এয়ারপোর্টকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তারেক রহমান। বিএনপি সরকার গঠন করলে আগামী বিএনপি সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সম্ভব এই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার কাজ শুরু করা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে যারা কেড়ে নিয়েছিল তারা তো দেশ থেকে ছেড়ে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদেরই এক সহযাত্রী তারা দেশে রয়ে গিয়েছে। বিভিন্ন সময় তারা দেশ স্বাধীনের পর থেকে, দেশ স্বাধীনের আগে থেকে বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করেছে। এই রূপ ধারণকারী বহু রূপ ধারণকারী তারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কারণ তারা বুঝে গিয়েছে সারা বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে রায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্যই তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিনা ট্যাক্সের গাড়ি, স্বল্প মূল্যের ফ্ল্যাট নেবেন না জামায়াতের এমপিরা, জানিয়েছেন দলের আমির ডক্টর শফিকুর রহমান। হবিগঞ্জ জেলা শহরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় একথা জানান তিনি। বলেন, জামায়াত ক্ষমতায় আসলে নির্বাচিত জনপ্রতিনিধি সহ তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। দেশকে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার করেন ডক্টর শফিকুর। বলেন, কেউ চাঁদা নিতে আসলে হাত ভেঙে দেয়া হবে। সন্ত্রাস ও দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। বলেন, নির্বাচন আসলে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা, কিন্তু নির্বাচন হয়ে গেলে প্রতিশ্রুতি ভুলে যান। সবাইকে বহু সুযোগ দিয়েছেন, দফায় দফায় আপনারা জানার পরীক্ষা নেওয়ার সুযোগ পেয়েছেন। একবার আমাদেরকে পরীক্ষা করুন, আমরা আপনাদের আমানতের পাহারাদার হব, চৌকিদার হব, সম্পদ ইজ্জত জীবনের পাহারাদার হব, এ দেশের মালিক হব না, ইনশাল্লাহ আমরা সেবক হব। আপনারা যদি এই আমানত আমাদেরকে দিয়ে উপহার দিয়ে সাহায্য করেন, আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এরপর মৌলভীবাজারের কুলাউড়ার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির। বলেন, ক্ষমতায় গেলে কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে সব মানুষ আইনের চোখে সমান থাকবে। এরপর দিনের শেষ কর্মসূচি হিসেবে জামায়াত আমির যাবেন সিলেট শহরের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে। এরই মধ্যে আমিরের আগমন ঘিরে যেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সিলেটে এবার নির্বাচনের শেষ জনসভা করলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, শেষ নির্বাচনী জনসভায় আমরা যতটুকু শুনেছি, আপনার কাছে আরও জানতে চাই জামায়াত আমির কি বললেন, কি প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। প্রচারণা এতদিন চলছিল রাজধানীর বাইরে, সেই প্রচারণাটা জামাত ইসলামের আনুষ্ঠানিকভাবে আজ শেষ হলো এবং সেই জনসভা আসলে শেষ করলেন। আজ সকালেই হবিগঞ্জেই তিনি জনসভা শুরু করেন, এরপরেই তার নিজ উপজেলায় একটা সমাবেশ কুলাউড়াতে সভায় এসে অংশ নেন। তিনি মোটা দাগে আসলে দুর্নীতি তিনি বারবারই বলার চেষ্টা করেছেন, দেশের মানুষ যদি জামাতকে আসলে ক্ষমতায় আসার সুযোগ করে দেন তাহলে তারা দেশের উন্নয়নে কাজ করবেন এবং অন্যরা যেমন শুধু প্রতিশ্রুতি দিয়ে আসলে থেমে যান, তারা সেই প্রতিশ্রুতিগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ করবেন, এমনটাই তারা বলছেন যে অন্যান্য দলগুলো গত 54 বছর ধরে দেশটাকে দুর্নীতি দেশটাকে শাসন করেছে, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে এবং সেই ফ্যাসিবাদ এবং চাঁদাবাজ এবং দুর্নীতি এই সব থেকেই দেশকে মুক্ত করতে। শামীম, আপনাকে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ঘিরে হামলা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ হয়েছে 3 জন।
দুপুরে মুন্সিগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকদের নির্বাচনী প্রচারণা চলছিল। এ সময় স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন ককটেল নিক্ষেপ করে হামলা চালায়। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সহিংসতায় ফয়সাল, নীরব ও ইকরাম নামে 3 জন গুলিবিদ্ধ হয়। তারা 3 জনই ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থক। এ ঘটনায় ছড়িয়ে পড়া ভিডিওতে অস্ত্র নিয়ে অবস্থান করতে দেখা যায় আওলাদ পক্ষের লোকজনকে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদের পূর্ববিরোধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেফতার নেই। ভোলায় ইসলামী আন্দোলন ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত 4 জন আহত হয়েছে। সকালে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকার তারেক মেম্বারের বাড়ির সামনে চায়ের দোকানে ইসলামী আন্দোলনের নেতা শফিক, সাইফুল ও জামায়াত সমর্থক সাইদ ও কামালের মধ্যে নির্বাচন ইস্যুতে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। স্থানীয়রা তাদের থামিয়ে বাড়িতে পাঠায়। বাড়ি গিয়ে দুই পক্ষের মধ্যে আবারও মারামারি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। নির্বাচন সামনে রেখে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয়েছে সন্ত্রাসীদের। পাশাপাশি ঢাকা 14 ও 16 আসনকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুপুরে মিরপুর ক্যাম্পের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল SM ফুয়াদ মাসরুর। বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে। এছাড়া রাজনৈতিক দল ও প্রার্থীদের নিরাপত্তা দেওয়া হবে। একই সাথে সংবাদ মাধ্যমের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশে সাংবাদিকদের নিরাপত্তা দেওয়া হবে। বলেন, ভোটারদের নির্বিঘ্ন আসা যাওয়া নিশ্চিতে সজাগ রয়েছে সেনাবাহিনী। ব্রিফিংয়ে তিনি আরও জানান, 18% ভোট কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ হিসেবে ভোট কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং সেই হিসেবেই ব্যবস্থা নিচ্ছে সেনাবাহিনী। নির্বাচনকে সামনে রেখে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচনী পরিবেশকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং ভয়ভীতিমুক্ত রাখা, যাতে সাধারণ জনগণ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং নিরাপদে নিজ বাসস্থানে ফেরত যেতে পারেন। নির্বাচনী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই ব্রিগেড মোতায়েনকালীন সময়ে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করেছে। পুলিশের সহিংসতার ফুটেজ নিতে গেলেই সাংবাদিকদের পিটিয়েছে। বেশ কয়েকজন মাল্টিমিডিয়ার সাংবাদিকের মোবাইলে আঘাত করা হয়েছে। পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে পুলিশ। অবিলম্বে এসব হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তির দাবি জানিয়েছেন মাল্টিমিডিয়ার সাংবাদিকরা। দুপুরে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে পুলিশি হামলার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ করেন হামলার শিকার সাংবাদিকরা। তাদের অভিযোগ, গতকাল হোটেল ইন্টারকন্টিনেন্টাল, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সহ আশপাশে বিক্ষোভ দমনে পুলিশের আক্রমণাত্মক আচরণ ছিল। অনেক নিরীহ পথচারীও হামলা থেকে নিস্তার পায়নি। এ সময় পুলিশের দুঃখ প্রকাশ নিয়েও নিন্দা জানান তারা। বলেন, সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। গতকালকে পুলিশ শুধু একটি মুভমেন্টকে ডিসপাস করার জন্য মাঠে কাজ করে নাই, তারা মনে হয় গতকাল সাংবাদিক পেটানোর কর্মসূচি দিয়েছিল। যমুনা টেলিভিশনের ক্যামেরাম্যানকে কিভাবে হেনস্থা করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি মাল্টিমিডিয়ার যেসব ভাইয়েরা কাজ করেন এবং একই সাথে ফটোগ্রাফার যারা রয়েছেন তাদের উপর নেককারজনকভাবে হামলা করা হয়েছে। গণমাধ্যম কর্মীর উপরে যদি কোনো পুলিশ সদস্য আঘাত আনে তবে তাকে তো আইনের আওতায় আনতে হবে। রাজধানীতে গতকাল পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে বাহিনীর সদস্যরা কাউকে টার্গেট করে মারেনি, এমন দাবি করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। সকালে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশ বিক্ষোভকারীদের নিবৃত্ত করতে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। সাংবাদিক পেটানোর ঘটনা অনিচ্ছাকৃত বলেও দাবি করেন তালেবুর রহমান। বলেন, সামনেই জাতীয় নির্বাচন, এমন সময় শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এমন কিছু না করার আহ্বান জানান তিনি। আপনারা দেখেছেন গতকাল আমরা অত্যন্ত ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছি এবং আশা করি যারা ওই কাজগুলো করছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সামনে নির্বাচন উপলক্ষে যে ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দেবেন। তারপরও এরকম ভিড়ের মধ্যে দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে এবং আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব কম বল প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য।
নির্বাচনী প্রচারণার খবর জানব। রাজধানীর ভাটারা এলাকা থেকে শুরুতেই যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, আপনি যে এলাকায় আছেন সেখানে প্রার্থীর প্রচার সংযোগ, গণসংযোগ কেমন দেখছেন সবকিছু? ভোটাররাই বা কি বলছেন? প্রচারণা একেবারে শেষ মুহূর্তের প্রচারণা ঢাকা 11। এখানে 11 দলীয় জোটের শাপলাকলির প্রার্থী নাহিদ ইসলাম তিনি তার প্রচারণা চালাচ্ছেন। অভিযোগ জানাচ্ছিলেন, বেশ কিছু অভিযোগ তার, বিশেষ করে তার ফেস্টুন কিংবা ব্যানারগুলো সরিয়ে ফেলা হচ্ছে। অর্থাৎ তার সেই অভিযোগ বিএনপির প্রার্থীর বিরুদ্ধেই তিনি বলছিলেন। ইতিমধ্যেই কয়েক দফা ইসিতে অভিযোগ জানানো হয়েছে, তবে সেই অভিযোগ ইসি শোনেনি। পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তার। একই সঙ্গে এলাকার বেশ কিছু সমস্যা আছে, বিশেষ করে খিলবাড়ির টিকে এখন পর্যন্ত যেখানে তিনি প্রচারণা চালাচ্ছেন এই অংশে জলাবদ্ধতা তৈরি হয়, রাস্তাঘাটগুলো ভালো নয়, সেই বিষয়ে তিনি বলেছেন। সাধারণত এর আগে নানান সময়ে যখন নির্বাচনের পরে প্রার্থীরা যারা জিতে আসেন তারা যে অর্থ বরাদ্দ করা হয় সেই অর্থগুলো সঠিকভাবে তারা সেইগুলো ব্যবহার করেন না। অর্থাৎ নানান দুর্নীতি অনিয়মের কারণেই এটি হয়ে থাকে, এমনটি তারা বলছিলেন। সেই বিষয়ে তিনি কাজ করতে চান দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে। একই সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের কথা তিনি বলছিলেন। আমরা দেখেছিলাম একই সঙ্গে নাহিদ ইসলাম যেখানে প্রচারণা চালানোর কথা আছে ঠিক সেখানে আমরা দেখছিলাম বিএনপির কিছু প্রার্থী তারা প্রচারণা একই সঙ্গে চালাচ্ছিলেন। অর্থাৎ সেখানে কিছুটা মত দ্বিমতের বিষয় তৈরি হয়, যে কারণে তিনি আমরা দেখছিলাম সেই স্থান ছেড়ে দিয়ে তিনি একটি এলাকায় ঢুকেছেন। অর্থাৎ যেটি পরে করার কথা ছিল প্রচারণার অংশটি সেটি আগে শেষ করছেন, তারপরে হয়তো তিনি সেখানে যাবেন। সেই বিষয়ে তিনি বলছিলেন সৌহার্দ্যপূর্ণ যে আচরণগুলোর কথা সেটি নিশ্চয়ই অন্যরা পালন করবে, নিয়ম নীতিগুলো ঠিকঠাক রাখবেন। আমরা যদিও জেনে থাকি যে এই ধরনের ঘটনায় আমরা যে যেন দিন শেষে নির্বাচনটি ঠিকঠাক হয়, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সেই আশাবাদ তার, আমরাও সেই আশাই করছি। ধন্যবাদ যাচ্ছি সহকর্মী হুমায়ুন রশিদের কাছে। তিনি আছেন রাজধানীর ওয়ারি এলাকায়। সেখানে ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা শেষে দলের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করছেন তিনি। হুমায়ুন, মতবিনিময়ে কি বিষয় নিয়ে আলোচনা চলছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ঢাকা 6 কিন্তু আসলে পুরাতন ঢাকার পান কেন্দ্র নিয়ে গঠিত এবং এখানে দিনভর প্রচারণা শেষে এখন দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করছেন বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। তিনি যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন সেটি হচ্ছে প্রচারণা তো বেশ কয়েকদিন হয়ে গেল, তাহলে এখন আসলে ভোটারদের কাছ থেকে তাদের ফিডব্যাকটা কি, তাদের প্রতিক্রিয়া কি, ভোটারদের সমস্যা জায়গাগুলো কি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা চলছে। এবং একই সাথে সামনে যে 2-1 দিন বাকি রয়েছে সেই সময়টায় প্রচারণা কেমন করলে ভোটারদের আরো নিজের দিকে টানা যাবে, আরো নির্বাচনে জয়যুক্ত হওয়া যাবে, সেই বিষয়টি নিয়েও তারা আলোচনা করছেন। একই সাথে 12 তারিখ ঘিরেও তাদের যে কৌশল, তারা কিভাবে নির্বাচনের দিন আচরণবিধি তারা মেনে চলবেন সেই বিষয়েও তারা মতামত বিভিন্ন রকম নিয়ে রাখছেন। একটু আগেই আমরা যেটি দেখেছি যে সূত্রাপুরে যে বিএনপি কর্মীরা ছিলেন তাদের সাথে মতবিনিময় হয়েছে, এখন বংশালে যে কর্মীরা আছেন তাদের সাথে মতবিনিময় করছে। আমরা ভোটারদের সাথেও কথা বলেছি, ভোটাররা যেটি জানিয়েছেন যে এই আসনে দীর্ঘদিন ধরেই গ্যাস এবং সুপেয় পানির একটি সংকট তো রয়েছে, একই সাথে কিন্তু এখানকার রাস্তা সরু, যানজট এবং চাঁদাবাজির মতো নানা সমস্যা রয়েছে। তারা আশা করেন প্রার্থীদের কাছ থেকে একটি ভালো পলিসি, একটি ভালো প্রতিক্রিয়া, যেটি সমাধান তারা করতে পারবেন। আমরা একটু একজন কর্মীর সাথেও একটু কথা বলতে চাই যে ভোটারদের কাছ থেকে আপনার কিরকম প্রতিক্রিয়া পেয়েছেন, যদি 2-1 বাকি একটু জানান। আমাদের মূলত মুক্তিযুদ্ধের পক্ষের এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির সাথে আমাদের প্রতিযোগিতা। আমরা ইতিমধ্যে বিভিন্ন ধারা ধারে ঘুরে দেখেছি যে তারা মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। আমরা আশা করব ইনশাল্লাহ ধানের শীষে বিজয় তথা আমাদের। দর্শক, আমরা নির্বাচনী প্রচারণার খবর জানতে সরাসরি যুক্ত হয়েছিলাম ওয়ারিতে, জানছিলাম সেখানকার ধানের শীষ প্রার্থীর প্রচারণার খবর। নির্বাচনী প্রচারের বাকি মাত্র 3 দিন, শেষ সময়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। সকালে ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গুলশান এলাকায় প্রচার চালান বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। লিফলেট হাতে তারেক রহমানের উন্নয়ন ভাবনা এবং প্রতিশ্রুতি সাধারণ মানুষের কাছে তুলে ধরেন তারা। প্রচারে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী বেবি নাজনীন বলেন, ধানের শীষের পক্ষে মানুষের গণজোয়ার তৈরি হয়েছে। এ সময় গুলশানে পৃথকভাবে গণসংযোগ চালান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতাকর্মীরাও। তারা জানান, জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। এদিকে ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস গণসংযোগ করছেন। বলেন, বোরখা পরে কেউ আসলে পুরুষ না নারী আগে নিশ্চিত হবেন। কেউ চেহারা দেখাতে না চাইলে পরিচয় নিশ্চিত না হয়ে ভোট দিতে দেবেন না। একদিন পরে যদি রেজাল্ট হয়
আমি খুব ডেফিনেট ওরা রেজাল্ট কারচুপি করবে। রেজাল্ট একদিনের পর হওয়ার কথা না, হবেও না, হওয়া উচিতও না। একদিন পরে রেজাল্ট হওয়া ডেঞ্জারাস। এটা ভোটের রেজাল্ট এটাকে পরিবর্তিত করার সম্ভাবনা থাকবে, এটা মেনে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। রাজধানীর উত্তরা এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, উত্তরায় শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচারণা কতটা জমজমাট, ভোটারদের প্রত্যাশা কি? প্রথম বিষয় হচ্ছে যে শাপলাকলির প্রার্থী বা শাপলাকলি মার্কা নিয়ে যিনি লড়ছেন, জামাত ইসলামের নেতৃত্বে যে 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব, তিনি উত্তরা থেকে বেরিয়ে এই মুহূর্তে দক্ষিণখান এলাকায় প্রবেশ করেছেন। ঢাকা 18 আসনের প্রার্থী তিনি। ঢাকা 18 আসনের যেই দুজন প্রার্থী এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনায়, তার একজন বিএনপির এসএম যিনি রয়েছেন তিনি, এবং এই আরিফুল ইসলাম আদিব যিনি জামাত সমর্থিত শাপলাকলি মার্কা নিয়ে মূলত এনসিপি নেতা, তিনি লড়ছেন। সব শ্রেণী পেশার মানুষের সাথে তিনি কথা বলার চেষ্টা করছেন, যেহেতু তার যে প্রতিদ্বন্দ্বী বেশ শক্তই বলা হচ্ছে এস এম জাহাঙ্গীর হোসেন, সেই জাহাঙ্গীর হোসেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে এরই মধ্যে মাঠে তিনি নিজেকে আসলে মেলে ধরেছেন। কেননা এই যে উত্তরার যেই বিশাল এলাকা, একই সঙ্গে দক্ষিণখান এবং উত্তরখান সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া নতুন দুটি এলাকা, সেই দুটো এলাকার যেই সার্বিক উন্নয়ন চিত্র, বিশেষ করে এই মুহূর্তে যে তিনি দক্ষিণখান এলাকায় রয়েছেন, দক্ষিণখানের অবকাঠামো, রাস্তাঘাট সব কিছু মিলিয়ে ভোটারদের নানা রকম প্রত্যাশার জায়গা রয়েছে। বিশেষ করে এই দক্ষিণখান কিংবা উত্তরখান এলাকায় নানা রকম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বহু বছর ধরে। সেই সমস্ত বিষয়ে মূলত তারা প্রার্থীদের কাছ থেকে বা প্রার্থীর কাছ থেকে। জি, ধন্যবাদ তাজনুর। ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার খবর জানবো, নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। আপনার এলাকায় প্রার্থীদের গণসংযোগ কেমন দেখছেন, কি বলছেন সেখানে তারা? 3 আসন অর্থাৎ বেগমগঞ্জ উপজেলা একটি নির্বাচনী জনসভায় যে আসলে এখানে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন বরকতুল্লাহ বুলু, তার সমর্থনে একটা জনসভা হচ্ছে। আসলে প্রার্থীরা প্রথম দিকে ব্যক্তি পর্যায়ে বা বাড়ি বা উঠান বৈঠক করলে এখন বড় ধরনের জামায়াত করছেন, অর্থাৎ জনসভা, গণমিছিল, এই ধরনের প্রোগ্রামগুলো করছেন। আমি নিশ্চয় আপনাকে দেখাতে পারছি যে এখানে আসলে বড় ধরনের একটি জনসভা করা হচ্ছে, এবং আসলে এখানে এই বেগমগঞ্জ মোট 7 জন প্রার্থী রয়েছেন, এবং প্রত্যেকে আসলে যতদিন ঘনিয়ে আসছে তত আসলে তারা ব্যস্ত হয়ে পড়ছেন। এবং আসলে যারা যে কর্মী সমর্থক রয়েছেন তারা আসলে তাদের বিএনপি যে এই আসনে অর্থাৎ বেগমগঞ্জের যে ধরনের যে সমস্যাগুলো তারা ভোটারের কাছে সমস্যাগুলো তুলে ধরছেন, এবং তারা আশা করছেন যে একজন আছেন যে আসলে আপনারা নির্বাচিত হলে কি ধরনের ভোটারদের কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই নোয়াখালী 3 আসন বেগমগঞ্জ, এখানে অতীতে বারবার ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়ী হয়েছেন। বেগমগঞ্জের গণমানুষের নেতা বরকতুল্লাহ বুলু ভাই বারবার জয়ী হয়েছেন। উনি সংসদ সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা নোয়াখালীতে সরাসরি যুক্ত হয়েছিলাম। শরীফ ওসমান হাদি হত্যার বিচার এবং পে স্কেল বাস্তবায়নের দাবি জানালেও শুক্রবারের 2টি আন্দোলন কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। তাদের শঙ্কা, ভোটের মাত্র 5 দিন আগে এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাদের বিশ্বাস, ওই দুটো দাবি বাস্তবায়ন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই নির্বাচিত সরকারের। সেই সাথে এ সময়ে আন্দোলন আইনের সাথেও সাংঘর্ষিক দাবি করে নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা নেওয়ার কথা বলছেন তারা। পূর্বাভাস, কোনো কারণে ভোট বিঘ্নিত হলে চড়া মূল্য দিতে হবে সব পক্ষকেই। ছুটির দিন 6 ফেব্রুয়ারি শুক্রবার, শেষের পথে ভোটের প্রচারণা, দরজায় কড়া নাড়ছে নির্বাচন। হঠাৎ করেই নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার চেষ্টা সরকারি কর্মচারীদের। টানা প্রায় 3 ঘন্টার সংঘর্ষ, উত্তেজনা, পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, আহত বেশ কজন। কাকতালীয় হলেও একই দিন হাদি হত্যার বিচার ও তদন্তের দায়িত্ব জাতিসংঘকে দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে ইনকলাব মঞ্চ। স্বাভাবিকভাবে তাতেও বাধা পুলিশের। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড দিয়ে কঠোর অবস্থানে পুলিশ। শুরু হয় টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। আহত হন বেশ কয়েকজন। ভোটের মাত্র 5 দিন আগে হঠাৎ এমন দুটো আন্দোলন আসলে কি বার্তা দিচ্ছে? এই যে সরকারি কর্মচারীদের যে কালকে নির্বাচনের যে আচরণবিধি এবং সরকারি যে আচরণবিধি, এই দুটো ভঙ্গ করে
এই বিষয় দুটো যখন কোইনসাইড করলো, নাকি এটা ডেলিবারেটলি তারা একত্রিত হয়ে একটা নাশকতা সৃষ্টি করা কিংবা এই নির্বাচনকে নস্যাৎ করতে চাচ্ছে, এই প্রশ্নটা কিন্তু এখন জনপরিসরে উঠে যাচ্ছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার কাছে প্রধান উপদেষ্টা চিঠি লিখে জানাবেন যেন সেই সংস্থাটি এসে সরাসরি একটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। রবিবারে তারা এই আবেদনটি করতে যাচ্ছে, তারপরেও কেন তারা আবারও শাহবাগে ফেরত গেলেন এবং অবরোধটি করে যাচ্ছেন সেটি খুব একটি পরিষ্কার নয়। হাদি হত্যার বিচারের ব্যাপারে এখন পর্যন্ত সরকার আন্তরিক এবং পরবর্তী সরকারও এটি অব্যাহত রাখবে বলে ধারণা বিশ্লেষকদের। হাদির বিচার বলুন, পেশাজীবীদের বেতন বৃদ্ধির যে বিষয় আসেগুলো আসছে, এগুলো সবটাই কিন্তু নিষ্পত্তি করা সম্ভব একটি নির্বাচিত সরকার আসার পর। কিন্তু ইন্ডিভিজুয়াল একজন ব্যক্তিকে হত্যাকাণ্ডের ক্ষেত্রে জাতিসংঘের কি তদন্তের কি অভিজ্ঞতা? তাদের তো কোথাও কোনো রকমের এক্সপার্টিসও নেই এখানে। তাদেরকে যে ইনভলভ করার কথা এখানে বলা হচ্ছে, সেটারও যুক্তি কি আমি আসলে একজন আইনজীবী হিসেবে খুব একটা পরিষ্কার নাই। সব মিলিয়ে দেশজুড়ে নির্বাচনের একটা পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, এর অন্যথা করার চেষ্টা হলে হিতে বিপরীত হতে পারে। ইস্যুগুলো তো আমাদের মনের মধ্যে নানান ধরনের সন্দেহ তৈরি করছে যে আলটিমেটলি নির্বাচনটাকে আবার বানচাল করার জন্য কেউ কোনো রকমের দুরভিসন্ধি দিয়ে আটছে কিনা। যদি কোনো কারণে ইলেকশন আসলে বানচাল হয়, তাহলে তাদের আমার মনে হয় যে সিরিয়াস কনসিকুয়েন্স ভোগ করতে হবে, কারণ সাধারণ মানুষ এগুলোকে মেনে নেবে না। বিধিমালাতে কিন্তু বলা আছে যে নির্বাচন পূর্ব সময়ে কোনো ধরনের উস্কানিমূলক এবং অনভিপ্রেত কোনো ঘটনা ঘটানো যাবে না, যেটি দ্বারা কারো শান্তি শৃঙ্খলা ভঙ্গ হতে পারে। এই ধরনের একটি আন্দোলন সরকার মেনে নেওয়ার পরেও তারা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, সেটিও আমাদের একটু খতিয়ে দেখা দরকার। হাদিস সংক্রান্ত যত আলোচনা আসছে কিংবা যত কিছু আছে, সবসময় নির্বাচনকে ট্যাগ করার একটা প্রবণতা আছে। একটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক ট্রানজিশন হওয়ার কথা ছিল, সেই জায়গাটাকে বাধাগ্রস্ত করার মধ্য দিয়ে তাদের বেনিফিটটাকে কাইন্ড অফ এক্সপানশন করার চেষ্টাই বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। সব পক্ষকে আরও সহনশীল হওয়ারও তাগিদ দেন তারা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা টেলিভিশনের মেগা বুলেটিন ইলেকশন 2026। আগামীকাল আবারও দেখা হবে এই বিশেষ আয়োজনে। এরপর দেখবেন নির্বাচনের বাংলাদেশ।